হ্যালো। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌম্য চক্রবর্তী কথা বলছি। হাওড়া শিবপুর থেকে আমি বসে আছি আমার বাজে শিবপুরের বাড়ির বৈঠকখানায়। আমার ঘড়িতে এখন সন্ধে 8টা। আশা করি সাউন্ড শোনা যাচ্ছে। আমাকে যদি কেউ দয়া করে কমেন্টে জানান সাউন্ড শোনা যাচ্ছে কি না। আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে জানাতে সাউন্ড শোনা যাচ্ছে কি না। আশা করি আপনারা আমায় শুনতে পাচ্ছেন। সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমায় জানাবেন। হ্যাঁ, অপ্রতিম ব্যানার্জি জানিয়েছেন না, একদম শোনা যাচ্ছে। থ্যাঙ্কস অপ্রতিম। অপ্রতিম আমার বন্ধু। সাউন্ড শোনা যাচ্ছে আমায় জানিয়েছে। সকলকে আরও একবার ধন্যবাদ জানাই, আপনারা আমার সাথে আছেন, তারা এসছেন। আরও এক ধন্যবাদ জানাই শ্রীমতী সোমা ঘোষাল। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের ওনার পেজে সোমার গান বাজনা কবিতার ঘরে। ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ দুটি মন্তব্যই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজ স্বরচিত কবিতা স্বরচিত কবিতা পাঠ হবে আজ। তার সাথে কিছু কথা থাকবে, গল্প থাকবে। আপনাদের সঙ্গেও কথা বলবো, কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে ইন্টারাক্ট করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও যদি সমানভাবে আমার সঙ্গে ইন্টারাক্ট করেন, বার্তালাপ করেন, আমারও ভালো লাগে। কারণ একা একা অনুষ্ঠান করতে কারোরই ভালো লাগে না। শুরুতেই অনেকে একটা প্রশ্ন করে জিজ্ঞেস করেন সবাইকে,
ধরুন কারোর সাথে আমাদের দেখা হলো পথে ঘাটে বা অনুষ্ঠানে, অনেকে অনুষ্ঠান করতে এসে জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করেন। এই প্রশ্নটা জিজ্ঞেস করলে সামনের ব্যক্তি যিনি আছেন তার মাথায় দুটো উত্তর আসে। সবাই জেনারেলি ভালো আছি নয়তো ভালো নেই। যিনি যদি ভালো থাকেন তিনি কিন্তু খুব গর্বের সঙ্গে বলবেন, খুব আনন্দের সঙ্গে বলবেন হ্যাঁ ভালো আছি, একগাল হেসে। কিন্তু যিনি ভালো নেই তার মাথায়, তার মনে সত্যি অদ্ভুত এক, কি বলবো, চঞ্চল ভাব, এক অদ্ভুত অস্বস্তিকর পরিবেশে তিনি যুক্ত হবেন। তাই আমি ব্যক্তিগতভাবে কাউকে প্রশ্ন করি না এরকম যে ভালো আছেন, আমি স্বাভাবিকভাবে করি কেমন আছেন। সাম্প্রতিককালে এই লকডাউন কালে একটি কবিতা লেখার জন্য প্রাণ যখন ছটফট করছিল, আমি আমার বাড়ির লোকেদের কাছ থেকে মতামত নিয়ে কী লিখবো। আমি বাড়ি থেকে জানতে পারি বলে যে লকডাউন চলছে, লকডাউন নিয়ে লিখতে। কিন্তু আমার মনে হলো সেটি খুব কম সময় মানুষ পড়বে, খুব কম সময় মানুষের মনে থাকবে। তাই সেই সময়, সেই মানুষের দুরবস্থার সময় এরকম প্রশ্ন অনেক সময় মানুষকে করতে এবং শুনতে দেখা গেছে, বা অনেক সময় নর্মাল ক্ষেত্রেও আমরা এরকম প্রশ্নের সম্মুখীন হই। তাই সেই সেই সময়ের একটি কবিতা আমার লেখা, আমি সেটি আজ পাঠ করে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতার নাম প্রশ্ন। জীবন যাত্রার সকল যাত্রীদের করি করো জোরে নমস্কার। করিনে কারো তিরস্কার, না চাহি কোনো পুরস্কার। ভালো আছো? কেউ প্রশ্ন করলে একগাল হেসে বলি ভালো আছি, খুব ভালো আছি। আশ্রয় নিতে হয় অসততার, নেই খোলা যে কোনো পথ আর। মাকড়সা নিয়ে যায় ফুলের বিষ, মধু নিয়ে যায় মৌমাছি। যদি বলো আমি প্রজাপতি, বেশ আছে যে রূপের বাহার। না পাই বিষ না পাই মধু, শুধু এ ফুল ও ফুল বাছি। সত্যিই কি ভালো আছি? হ্যাঁ আছি, সত্যিই ভালো আছি। যদি বলো আমার জীবনটা রজনীগন্ধা ফুলের মতো, তবে ভুল হবে না। নেই আমার ময়ূরের পালকের মতো রং, নেই সেই চোখ ধাঁধানো রূপ, তবে আমার আছে দুধের মতো পবিত্র দেহ মন, যা কোনো দিন কারো মন কাড়বে না। নেই কোনো গুণ, অক্ষর জ্ঞানহীন আমি, কিন্তু আমি এক সময় মুখ্য, কারণ শুধু আমি দিতে পারি সাদা চাদরের আড়ালে ঢেকে দিতে তোমার শত কোটি দুঃখ। এবারও বলবে ভালো আছি? বলতেই পারো গায়ের রং আমার রোদে পুড়ে হয়েছে গাঢ়। ঠিকই ধরেছ। যদি আমি হই ওই ফুলবাগানের মালি, হাতে মেখে কালি, দিতে পারি ভরিয়ে তোমার মন রামধনুর ওই বিচিত্র রঙের বাহারে। সব রং মিলেমিশে ধ্রুবতারা হয়ে এসে ঢেকে দেয় কাহারে, কাহারে। সে কেউ না, শুধুমাত্র আমারে, শুধুমাত্র আমারে। না, নেই ভালো, ভালো নেই আমি। মিথ্যা বলেছি তোমারে বারে বারে, তোমার এই দয়াহীন সংসারে। কেন জানতে চাও? কেন পেতে চাও আলোর সন্ধান? তবে প্রবেশ করো গুপ্ত গাওভারে। আমি নই কোনো কবি, চাই না দেখাতে সেই রক্ত মাখা সাদা কালো ছবি, যাকে ঢেকে রেখেছি কুয়াশায় কৃষ্ণময় আখির আধার পারে। না, চাই না করতে সেই প্রশ্ন। আমার মতো
যদি তোমারও থাকে মনে কালো চাপা মেঘ, বর্ষার সদ্য জন্ম নেওয়া ঝর্ণার স্রোত যদি ভেঙে দেয় বাঁধের কালো দ্বার, চাই না নিজের হাতে শিখল খুলে দিতে, চাই না করতে কোনো প্রশ্ন বা তার উত্তর দিতে, করতে চাই শুধু একটি মাত্র অনুরোধ, বলো রাখবে তো, রাখবে তো সেই অনুরোধ? তবে শোনো, যে প্রশ্ন তুমি আমায় করলে করো না তুমি কারো, যে ভালোবাসা আমি তোমায় দিয়েছি ফেরত কি তা তুমি দিতে পারো? নমস্কার। সত্যি, ভালোবাসা আমরা যাকে দিই অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সেটা ফেরত পাই না। তাই কবিতার মাধ্যমে আমি পাঠক সমাজের কাছে এটাই অনুরোধ করব, মানুষ ভালো নেই, ভালো থাকার জন্য আমরা যদি কিছু করতে পারি, কিছু না করতে পারলেও অন্তত এই ধরনের প্রশ্ন করে মানুষকে, মানুষের মনে আঘাত অন্তত যদি না দিতে পারি। আশা করি জিনিসটি, কবিতাটি বা আমার মেসেজটি যেটাই আপনাদের কাছে আমি দিতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবং খোলা মন নিয়ে আপনারা তাতে মন্তব্য করুন এবং বিচার করুন। এরপরে আমি আসব আমার লেখা একটি কবিতা। কবিতাটি শুধু কবিতা হয়ে থাকেনি, কবিতাটি গানেও রূপান্তর হয়েছে। আমি তাতে সুর দিয়েছি এবং গানটি গাওয়া হয়েছে কিন্তু সেইভাবে এখনো প্রকাশিত হয়নি। তাই লেখাটি আমি কবিতার ছন্দেই আপনার কাছে, আপনাদের কাছে তুলে ধরছি। লেখাটি যে প্রশ্ন আমরা মানুষকে করি, সামনের ব্যক্তিটি যিনি আমাদের সাথে সামনে দাঁড়িয়ে থাকেন তার মনের ভাবটাকে তুলে ধরবার আমি চেষ্টা করেছি এই কবিতাটির মাধ্যমে। কবিতার নাম কি করে বলবো আমি তোমায়। কি করে বলবো আমি তোমায়, আমার চোখে অশ্রু কেন যে ছায়, তোমার চোখের কাজল না ধুয়ে যায়। কি করে বলবো আমি তোমায়। তোমার চোখে চোখ দুটি রেখে কি যে কব ভাবি তোমাকে, সুরে সুর জড়ায়। কি করে বলবো আমি তোমায়। তোমার মনে আমার ছবিখানি মুছে ফেলো তুমি এখনই। প্রশ্ন যে বৃথায়, কি করে বলবো আমি তোমায়। আমার মুখের হাসিটি দেখে ভেবো না গো আছি যে সুখে, মুখোশ মোর মুখটি ঢেকে খুঁজে বেড়াই রং খড়ি মেখে, মনটি কোথা হারায়। কি করে বলবো আমি তোমায়। আমার চোখে অশ্রু কেন যে ছায়, তোমার চোখের কাজল না ধুয়ে যায়। কি করে, কি করে বলবো আমি তোমায়। নমস্কার। অনেক মানুষ আমাদের মধ্যে আছেন যারা নিজের মনের কষ্ট, নিজের মনের দুঃখ এগুলিকে কখনো সামনের ব্যক্তির কাছে প্রকাশ করেন না। উল্টে তারা কি করেন, উল্টে তারা একটি মুখোশ ধারণ করেন।
কিসের মুখোশ? হতে পারে একটি সার্কাসের জোকারের মুখোশ, যে জোকার, যে ক্লাউন নিজের মুখে রং মেখে নানান সাজ পোশাক করে আমাদেরকে হাসায়, আমাদের হাততালির জন্য তারা সারা জীবন ব্যয় করে দেয় আমাদের আনন্দ দেওয়ার জন্য। কিন্তু আমরা শুধু তাদের সামনের টুকু দেখি, তাদের ভেতরটা যে কত গভীর, কত গভীর, তার মধ্যে কত না জিনিস লুকিয়ে আছে, কত না গোপন কথা বা ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট, দুঃখ, বেদনা, আনন্দ লুকিয়ে আছে, আমরা সেগুলি কখনো দেখতে পাই না। তার চোখে অশ্রু ধারা হলেও তারা সেটি লুকিয়ে নেন, যাতে আমাদের চোখে কখনো অশ্রুর ধারা না বয়, আমাদের চোখে যেন কখনো জল না আসে। এবার একটু অন্য বিষয়ে আসা যাক। আজকাল সামনে ভোট, সবাই পলিটিক্যাল মন্তব্য করছেন, পলিটিক্সে আছেন সবাই, এই নিয়ে আমরা খুবই মাতামাতি করছি, উৎসাহ দেখাচ্ছি, নিজেদের মন্তব্য রাখছি। খুব ছোটবেলা বলবো না, ক্লাস 10-এ আমি যখন পড়ি, ক্লাস 10-এই খুব সম্ভবত, তখন নোটবন্দি হয়, নোট বাতিল হয়। সেই সময় একটি কবিতা আমি লিখি নোট বাতিলের উপর। কবিতাটি আমাদের স্কুলের ম্যাগাজিনে আমি দিই, সেখানে কবিতাটি ছাপাও হয়। অনেকদিন পরে এই কবিতাটি আমি বইয়ের বইপত্র হাতড়াতে খুঁজতে কবিতাটি আমি খুঁজে পাই। তা এখন যখন কবিতাটি পড়ি, খুব নিজের ওপরেই যেন খুব লজ্জা লাগে, বোকা বোকা লাগে, ছোটবেলাকার লেখা পড়তে আর কি। যাই হোক, ছাপার অক্ষরে লেখা চিরকালই আমাদের দেখতে ভালো লাগে, তাই লেখাটি একটু বোকা বোকা, তাও আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আপনারা আশা করি খুব একটা ভালো লেখা নয়, ক্ষমা করবেন, একটা ভালো লেখা নয়, তাও যদি আপনারা মার্জনা করেন। কবিতার নাম নোটবন্দি। 8 তারিখের রাতে মনের কথার সাথে জানালেন প্রধানমন্ত্রী এক প্রধান সিদ্ধান্তের সাথে। কি হবে সেই সিদ্ধান্ত? মানুষের মুখে প্রশ্ন। নোট বাতিলের সিদ্ধান্তে মানুষের হৃদয় কেঁপে উঠল। কারুর মুখে হাসি, কারুর চোখে জল। কেউ বলে এটি দরকার ছিল, কেউ ভয় মনে আনে বল। মোদি জানায় যাদের যাদের আছে নোট 1000-500, তারা যেন ব্যাংকে গিয়ে বদলিয়ে ফেলে 1 মাসে। ওনার মতে কালো কারবার ধরার এটাই সবচেয়ে সেরা। সময় থাকতে হার না মেনে এবার পড়বে ধরা। সবার ঘরে খোঁজাখুঁজি, কটা আছে বাতিল নোট। কালো কারবারিরা যেখানেই দেখে সেখানেই পায় বাতিল 500-1000-এর নোট। এরপরেতে কি করে বাঁচা আইনের হাত হতে? হয়তো নিরুপায় হয়ে বিসর্জন দিল মা গঙ্গা নদীর স্রোতে। এরপরেতে ব্যাংকে পড়ে বিরাট লম্বা লাইন। যথেষ্ট নোট না হওয়ার ফলে বেরিয়ে চলে তাই। বাজার ঘাট কেনাকাটা সব বন্ধ হয়ে গেল। এসব থেকে বাঁচতে মোদি ক্যাশলেস ব্যাংকিং করতে শেখালো। মানুষকে কষ্ট সহ্য করতে দেখে মমতার চোখে জল আর আগুন, তাই মিছিলে ঝাঁপিয়ে পড়লেন শেষ করতে নোটবন্দির এই ফাগুন। কিন্তু এসব পরিশ্রম হয়ে গেল বিফল। নোট বাতিলের ফলে পাওয়া যাবে কি কোনো ফল? দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে সময়ের এই ঘড়ি। কালো কারবারিরা পড়বে কি কোনো দিন ফাঁসি কাঠের দড়ি? নমস্কার। আমরা জানি না নোট বাতিলের ফলে, অন্তত আমি জানি না সুফল হলো কি কুফল হলো,
পলিটিক্যাল বিষয়ে আমি সত্যিই খুব কাঁচা, আমি কাঁচা থাকতেই চাই, কিছু মন্তব্য আমি রাখতে চাই না, কারণ আমার মনে হয় সেই যোগ্য আমি এখনো হতে পারিনি, বা ভবিষ্যতেও আমি হতে পারবো। অনেক পড়াশুনো, অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য লাগে এখানে কিছু মতামত দিতে। আমি অন্তত মনে করি না আমি সেই যোগ্য বা কখনো হতে পারবো। তাই দুপক্ষকেই সমানভাবে গুরুত্ব দিয়ে খুব মজার ছলে কবিতাটি আমি লিখেছিলাম। আপনারা ক্ষমা করবেন, আপনাদের ভালো লেগেছে খারাপ লেগেছে আমি জানি না, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ ভালো লাগার সাথে খারাপ লাগাটাও জানা সমানভাবে প্রয়োজন। ভালো লাগা বলতে অনেক মানুষ আমাদের কাছে হয় যারা আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়। কিছু মানুষ থাকেন, এক সময় চলে যান, কিন্তু চিরকালই আমাদের মন থেকে কখনো যেতে পারেন না। তাদের কথা একবার মনে পড়লেই দু চোখের মনি ভেদ করে, বাঁধ ভেদ করে যেন অশ্রুধারা বয়ে চলে। আমরা অনেক চেষ্টা করেও নিজেকে আটকাতে পারি না, সম্মেলন করতে পারি না। সেই রকমই একটি মানুষ আমার জীবনে ছিলেন আমার দিদিমা। আমার দিদিমা গত 1 বছর হলো গত হয়েছেন, কিন্তু চিরকালই আমার মনের মধ্যে সবসময় থাকবে এবং থাকছে। দিদিমার কথা মনে পড়লে কত লেখা অজান্তেই হয়তো হাত থেকে বেরিয়ে যায়। তাদের মধ্যে প্রথম একটি লেখা, দিদিমার প্রথম প্রয়াণ তিথিতে একটি লেখা আমি লিখেছিলাম, বলতে পারেন একটি হিন্দি কবিতার আমি বাংলায় রূপান্তর করেছিলাম। এবার সেই লেখাটি আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম না আমি হারলাম না তুমি হারলে। তোমার স্মৃতি সর্বদা আমি রাখি মনে আগলে, তুমিও হেসে দিও এক ফালি যখন আমায় মনে আসলে। আমায় একলা ফেলে রেখে ওপারে পাড়ি দিতে তুমি পারলে। না আমি হারলাম না তুমি হারলে। সময় কখনো থামে না যখনো তোমাকে কেমনে থামনে দাঁড়াই। অসীম কি কেউ ছোঁয়নি এখনো, আমি বৃথা হাত বাড়াই। দাঁড়ায় না কেউ কারুর সারায়, তুমিও ছেড়ে যেতে পারলে। না আমি হারলাম না তুমি হারলে। ছিল অনেক কিছুই বলার জন্য, তবু এখন টানি দাড়ি। জীবন হলো একটি যাত্রা, মানুষ যেন গাড়ি। দেখা হবে ওপারে আবার, ওথা পৌঁছতে পারলে। না আমি হারলাম না তুমি হারলে। দিদিমা চলে যাওয়া আমার কাছে একটি দুঃস্বপ্নই বলা যেতে পারে। সুস্থ মানুষকে আমরা দেখেছি, আমি দেখেছি, হঠাৎ শুনলাম টেলিফোনটা রাত্রে বেজে উঠল, দিদিমা নেই। সে, এটা বলতে পারেন আমার জীবনে প্রথম দেখা, প্রথম উপভোগ করা বা সাক্ষী থাকা কোনো কাছের মানুষকে হারানো, সেটা কতটা বেদনাময় নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারছেন। এরকম তো কোনো মানুষই হয় না যার জীবনে কোনো শোক নেই। সেই আপনারা হয়তো আমার মনের ব্যথা সমানভাবে উপলব্ধি করতে পারছেন। মাঝে মাঝে মনে হয় আমিও যদি না থাকতাম তাহলে হয়তো ভালো হতো, কারণ নিজেকে অনেক সময় একা মনে হয়। আমার এরকমও চিন্তা ছিল, আমি
আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি বেলুড় মঠে আশ্রয় নিই, আমার খুব ইচ্ছা আমি যদি দেশের কাজে লাগতে পারি, দশের কাজে লাগতে পারি, কিন্তু আপাতত তা সম্ভব হয়নি। তাই চলে যাওয়া নিয়ে একটি কবিতা আমি লিখেছিলাম, এবার এরপর সেই কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমি চললাম। নীল দিগন্ত পারে খুঁজে পেতে যারে, পাইনি আমি যারে দয়াহীন সংসারে, তোমাকে আপন ভাবি তাই বললাম। পেতে শুধু ভালোবাসা নিয়ে এক মন আশা, সহচর করে মনে সাদা কালো ছবি ঠাসা, পুরনো বস্ত্র ছেড়ে নতুনটি বরণ আজ করলাম। নোঙর তুলিয়া আজ সারিয়া যত কাজ, হয়ে মাঝি দ্বারখানি ধরলাম। তোমাকে আপন ভাবি তাই বললাম। পাইনি যা মানে খুঁজে শত অভিধানে, চাই শুধু ভাবতে নীরবে ব্যবধানে, তার সন্ধানে আমি চললাম। তোমাকে আপন ভাবি তাই বললাম। বলে কি ভুল কিছু করলাম? নমস্কার। চলে যাওয়া বলতে অনেকে বলেন পালিয়ে যাওয়া। আমি মনে করি তা কিন্তু একেবারেই না। চলে যাওয়া বা এক জায়গা ছেড়ে অন্য স্থানে পদার্পণ করা, অনেকে বলে এক ঘর ছেড়ে বড় ঘরে আশ্রয় নেওয়া, সেটি মৃত্যুর পরেও হতে পারে, সেটি জীবিত অবস্থাতে হতে পারে। অনেক সময় মানুষকে ত্যাগ করে চলে গিয়ে নিজের কর্তব্য, নিজের কাজ, নিজের কর্ম হয়তো অন্য জায়গায় গিয়েও আমাদের করতে হতে পারে, অন্য স্থানে গিয়ে করতে হতে পারে। তা সন্ন্যাস নেওয়াও হতে পারে, তা সংসার ত্যাগ করাও হতে পারে, তা আবার সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া হতে পারে, বা তাও আবার নেতা হয়ে যাওয়া হতে পারে, তা চলচ্চিত্রকার হতে পারে, সাহিত্যিক হতে পারে। যে কোনো পর্যায়ে গিয়ে, যে কোনো স্থানে গিয়ে, যে কোনো পদে গিয়ে, যে কোনো পদে নিজেরকে প্রতিষ্ঠিত করে নিজের কর্মকে করে যাওয়া এবং এগিয়ে যাওয়া, আমি মনে করি এটাই মনুষ্য জন্মের প্রধান উদ্দেশ্য। এবং যদি কিছু করতেই না পারি, তাহলে আর মানুষ জন্মে কি লাভ? তাহলে যে সাধারণ মানুষ, আমরা 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 মানুষ হয়ে জন্মেছি, হয়তো আমরা পশু জন্তু জানোয়ার এদের থেকে কিছুটা আলাদা। জন্তু জানোয়ার পশুদের একটি উদ্দেশ্য, খাওয়া দাওয়া, নিজের খাওয়ার জোগাড় করা, সকালবেলা উঠে নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়া, রাত্রিরে ঘুমিয়ে পড়া, ব্যাস, আর কিছুই না। কিন্তু আমাদের ভগবান কিছু আলাদা দিয়েছেন, কিছু আলাদা ক্ষমতা দিয়েছেন। আমরা সেটার যদি ব্যবহার না করি, আমার মনে হয় না মনুষ্য জন্ম বৃথা। একজন কবিও, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, উনি বলেছিলেন, যদি আমাদের মৃত্যুর পর মানুষ মনেই না রাখেন, তাহলে আর মানুষ হয়ে কি লাভ? মনুষ্য জন্ম পেয়ে কি লাভ? বৃথা তা। মনুষ্য জন্ম পেয়েছি যখন, মৃত্যুকেও কিন্তু আমাদের সমানভাবে গ্রহণ করে নিতে হবে। তাই জন্মিরে মরিতে হবে, অমর কে সে কোথা রবে, এই কথা কিন্তু আমরা কোনো কালই ভুলে থাকতে পারবো না। জন্মেছি যখন, মৃত্যু এক না একদিন আসবে। তাই নিয়ে আমার এক কবিতা, আমার লেখা কবিতা, জন্মিলে মরিতে হবে, অমর কে সে কোথা রবে। জন্মিলে যে মরিতে হবে, অমর কে সে কোথা রবে, কোথা হতে এসেছি মা, কোথা ভেসে যেতে হবে। কি কাজে এসেছি গো, কি হা করে যেতে হবে, হিংসা অহং কুয়াশা আধার, সোজা পথটি চিনিতে হবে। বাঁকা পথে পড়লে পা, কুফল তোমায় ভুগতে হবে। যদি না হয় ইচ্ছাকৃত, পুনরায় সুযোগ দেওয়া হবে। তোমা বিনা আর নাহিক উপায়,
বিশ্বাস স্থির রাখিতে হবে, মনুষ্য জন্ম পেয়েছ যখন একটি চিহ্ন ছেড়ে যেতে হবে। ফলের চিন্তা করো না কো, কর্ম করে যেতে হবে। জন্মিলে যে মরিতে হবে, অমর কে সে কোথা রবে। জীবনের এটাই চরম সত্য, এ কথা কি কখনো মিথ্যা হবে? সত্যি এ কথা কখনোই কিন্তু মিথ্যা হবে না। ভগবানের উপর, সর্বশক্তিমান ঈশ্বরের উপর আস্থা রেখে আমাদের এগিয়ে যেতে হবে, বিশ্বাস রাখতে হবে। যারা রাখেন না তাদের ব্যাপারে আমি বলবো না, আমি অন্তত রাখি। অদ্ভুত মনে এক বল পাওয়া যায়, সে বিশ্বাস রেখে গন্তব্য স্থির করে আমাদের এগোতে হবে। তবে আমি মনে করি সাফল্য অবশ্যই সম্ভব। আমি কিন্তু আমার লেখা মনে রাখতে পারি না, আমার এটা হয়তো দোষ। আমি লিখে ভুলে যাই, আমাকে কিন্তু দেখে পড়তে হয়। আশা করি আপনারা কিছু মনে করবেন না, আপনারা মার্জনা করবেন। আমি মুখস্থ সেইভাবে বলতে পারি না, কিন্তু অন্যের অন্য কবির কবিতা আমার মুখস্থ হয়ে যায় না, কেন কেন জানি না। নিজের লেখা আমি মুখস্থ রাখতে পারি না আসলে। হয়তো আমি সেগুলো নিয়ে বারবার চর্চা করি না, নিজের লেখা বারবার পড়ি না বলে হয়তো হতে পারে। কারণ আমার নিজের লেখা সত্যি নিজে পাঠ করতেও লজ্জা লাগে, সত্যি এমনিও লেখা আমার বোকা বোকা, ও নিজে আবার পাঠ করছি যখন আরও বোকা বোকা লাগে, বা পড়ছি যখন তখনও সমানভাবে একই একটু অপ্রস্তুত আমি বোধ করি। ওই জন্যই আমার আমার নিজের লেখা আমার মনে থাকে না। আপনারা আশা করি মার্জনা করবেন। আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমরা পৌঁছে গেছি, আধ ঘন্টা হতে চলেছে। আমি আবার আরেকবার ধন্যবাদ জানাই সকল দর্শকদের যারা অনুষ্ঠান চলাকালীন আমার সাথে ছিলেন, আমার পাশে ছিলেন। আর আরও একবার ধন্যবাদ জানাই শ্রীমতী সোমা ঘোষাল, ওনার পেজে আমাকে আমন্ত্রিত করবার জন্য, আমাকে সুযোগ করে দেবার জন্য। আজকের অনুষ্ঠানের আমার শেষ কবিতা, কবিতাটি আমি লিখি যখন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন। যদিও আমি মনে করি না উনি মারা গেলেন, উনি আমাদের মধ্যে নেই, উনি চিরকালই আমাদের মধ্যে থাকবেন। একটি শিল্পীর কখনো মৃত্যু হয় না, চিরকাল অমর হয়ে আমাদের মধ্যে থেকে যান। কিন্তু অনেকে হয়তো সেটা মনে করেন না, অনেকে লিখছেন রেস্ট ইন পিস, ফেসবুকে লিখেছেন। আমি ওনাদেরকে একটি কথা বলতে চাই, প্রত্যেকে যদি রাজ কাপুরের মেরা নাম জোকার দেখে থাকেন, রাজ কাপুর কিন্তু এই কথাটি তার ছবির মধ্যে দিয়ে জানাতে চেয়েছেন আমাদেরকে, যে হয়তো শিল্পী মারা যান কিন্তু তার কর্মের দ্বারা তো বেঁচে থাকেনি, এবং আবার হয়তো উনি আমাদের মধ্যে ফিরে আসেন, হয়তো এক নতুন চেহারা নিয়ে, এক নতুন মুখ নিয়ে আমাদের সামনে আবার এসে উপস্থিত হন, আমাদেরকে এন্টারটেইন করবার জন্য, আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের দুঃখ ভোলানোর জন্য, চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। তাই ये मेरा गीत जीवन संगीत कल भी कोई दोहराएगा, जग को हंसाने बहरूपिया রূপ বদল ফির আয়েগা, বিখ্যাত গানের লাইন আমার মুহূর্তে মনে পড়ল। তাই আমিও সেই সময় একটি কবিতা লিখি, কবিতার নাম আবার আসবো ফিরে। এই কবিতাটি দিয়েই আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। আপনারা মতামতে জানাবেন আপনাদের বক্তব্য, এবং আবার দেখা হবে আপনাদের সাথে সেই কথা দিয়ে। আমিও আবার আসবো ফিরে সেই কথা দিয়ে। আমার আজকের শেষ কবিতা আবার আসবো ফিরে দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। ইচ্ছে যদি হয় বলো তোমরা মোরে, আবার আসবো ফিরে তোমাদের ওই নীড়ে। হয়তো বাঘ বা হয় হাতি, না হয় মাকড় কিড়ে, নচেত হব চাতক পাখি, মানুষ হব না ফিরে। বাঁধবো আবার নতুন নাটক, নতুন গানের সুরে, নতুন যুগের নতুন ছন্দে, নতুন মোড়কে মোড়ে। শুধু ইচ্ছে হলে পরে একবার বলো তোমরা মোরে, তোমাদের ওই নীড়ে আমি আবার আসবো ফিরে, আবার আসবো ফিরে। ধন্যবাদ।
বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। সকলকে আবার একবার ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।